ওয়েলকাম ফ্রেন্ডস, প্রত্যেককে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে। যে সমস্ত ভিউয়ার্সরা প্রথমবার চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যাতে এই ধরনের খবরাখবর সবচেয়ে আগে সবচেয়ে দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায়। তো আপনারা প্রত্যেকে জেনে থাকবেন যে 32,000 প্রাথমিকের চাকরি বাতিল মামলা ডিভিশনের সম্প্রতি শুনানি চলছে। গতকালও এক প্রস্তাব শুনানি ছিল এবং সেখানে বেশ কিছু জিনিস উঠে এসছে, কিন্তু মোটামুটিভাবে এটা ধরে নেওয়া যায় আর এক দুজন কাউন্সিল হয়তো তাদের পক্ষ থেকে বলবেন, অর্থাৎ ইন সার্ভিস টিচার অর্থাৎ 32,000 যে সমস্ত প্রাথমিক শিক্ষক শিক্ষিকা যারা চাকরি হারিয়েছেন তাদের তরফ থেকে আর হয়তো এক দুজন কাউন্সিল তারা হয়তো বলবেন, কিন্তু সেটা বঞ্চিতদের বলার পরে তেমনটাই হাবভাব তেমনটাই গতিপ্রকৃতি ছড়িয়েছে। এখন বিষয়টা হচ্ছে ইন সার্ভিসদের তো বলা প্রায় শেষ, আর তেমন কিছু বলার নেই, বা বললেও 165 এটা ওটা নিয়ে হয়তো একটা দুটো কাউন্সিল হয়তো বলতে পারেন, কিন্তু 14ই জুলাই থেকে বঞ্চিতদের কিন্তু বলা শুরু হচ্ছে। এক্ষেত্রে কোন অ্যাডভোকেট প্রথম শুরু করবেন এই বিষয়টা নিয়ে আমরা অবশ্যই আলোচনা করব। তার সাথে ইন সার্ভিসরা কিন্তু সৌজন্য দেখিয়েছেন, তারা 8 বছর চাকরি করার পরে প্রাথমিক শিক্ষা পর্ষদের ভুলের কারণে তারা চাকরি পেয়েছেন। তারা নিষ্পাপ নিরীহ, প্রাথমিক শিক্ষা পর্ষদ ভুল করেছে, তার ফলে তারা চাকরি পেয়ে গেছেন। তারা জানেনও না যে তাদের সাথে কী ঘটনা ঘটানো হয়েছে এবং চাকরিগুলো কেন আজকে এই খাদের সামনে এসে দাঁড়িয়েছে। তো সেই জায়গা থেকে ইন সার্ভিসদের অ্যাডভোকেট সিনিয়র অ্যাডভোকেট অনিন্দ স্যার তিনি কিন্তু যথেষ্ট সৌজন্য দেখিয়েছে মহামান্য হাইকোর্টে, এবং তিনি পরিষ্কার বলেছেন যে বঞ্চিতদের চাকরি পাওয়ার রাস্তায় তারা কোনো বাধাই নয়, তারা কোনো বাধা দেবেন না। এবং বিচারপতি সেখানে একাধিক মন্তব্য করেছেন, আমরা গোটা বিশ্বের বিষয় নিয়ে আসবো, কিন্তু বঞ্চিতরা কি আদৌ সেই সৌজন্য দেখাবেন নাকি মার কাট এই ব্যাপারটাতে আসবেন এবং বিরোধী ভেবে একটা যুদ্ধে যেমন বিরোধী হয় অপোনেন্ট হয় তেমনভাবে ইন সার্ভিসদের সেই চোখে দেখে তারা তাদের চাকরি বাতিলের জন্য সচেষ্ট হবেন। গোটা বিষয় নিয়ে আমরা আলোচনা করব। তো চলুন প্রথমেই যে বিষয়টি নিয়ে আসবো সেটা হচ্ছে 14ই জুলাই বলবেনটা কি। বঞ্চিতদের ক্ষেত্রে বলার জায়গা প্রথম দিকে কার রয়েছে, তো পরিষ্কার বিষয়টা ক্লিয়ার করে দিই। সেটা হচ্ছে একদিকে তরুণজ্যোতি তেওয়ারি স্যার এবং তার দাদা কুমারজ্যোতি তেওয়ারি স্যার হয়তো বলবেন একটা ফিজিক্যাল প্রিয়াঙ্কা নস্করা দুটো ভাগে ভাগ হয়েছে। একটা সৌম্য মজুমদার স্যার সৈকত স্যারের কাছে গেছে, সৈকত স্যার সমস্ত আর্গুমেন্ট করবেন না, সেক্ষেত্রে সৌম্য স্যার আর্গুমেন্টে আসবেন। একটা ফেস প্রিয়াঙ্কা নস্করদের অমিত চক্রবর্তীদের এই একটা জায়গা যেখানে সৌম্য স্যার বলবেন, তিনি কি বলবেন সেটা তো হিয়ারিং চলাকালীনই আমরা বলবো, বাট একটু আমরা আগে থেকে আজ পেয়েছি যে কী বলতে চলেছেন, তবে সেটা বঞ্চিতদের তরফ থেকে ভীষণ আশাবাদী, এটা সৌম্য স্যার বলবেন এবং ইন সার্ভিসদের তরফ থেকে অনেকটা রিলিফ হবে। এটুকু আভাস দিয়ে রাখছি যে সৌম্য স্যার এমন কিছু বলবেন না যাতে করে ইন সার্ভিসদের চাকরি বাতিল হয়, পরিষ্কার একদম এই জিনিস আমাদের সামনে এসছে। যে প্রথম ফেজে মানে 2-3টে ফেজের কথা বলছি, প্রথম ফেজে সৌম্য স্যার এই ধরনের বিষয় আনবেন না যে কোনো ইন সার্ভিসের চাকরি চলে যায়, এটা প্রিয়াঙ্কা নস্করদেরও দাবি নেই। সেকেন্ড চলে আসি তরুণজ্যোতি তেওয়ারি স্যারের এখানে। আমরা গতদিনই আমাদের একটা প্রতিনিধি দল তরুণজ্যোতি স্যারের সাথে দেখা করতে গেছিলাম। আমি ছোট্ট একটা ঘটনা শেয়ার করি। তো স্যারকে বলা হচ্ছিল আমাদের তরফ থেকে যে আপনি তো এগুলো নিয়ে রাজনীতি করছেন, আপনি তো এখানে চাকরি বাতিল করার জন্য উঠে পড়ে লেগেছেন, রাজনীতি করবেন, যে ক্যারিয়ার তৈরি করবেন, এই সমস্ত কথাগুলো তাকে বলা হয়। তার উত্তরে তার সপক্ষে তিনি যুক্তি দেন যে রাজনীতি যখন আমি কোর্টটা পড়ি না, গ্রাউন্ডটা পড়ি আমি, সেক্ষেত্রে কোর্টে যখন আমি যাই তখন আমার ক্লায়েন্টদের নিয়ে আমি কিন্তু সদা সচেষ্ট, তখন রাজনীতিকে বাইরে রেখে আমি কোর্টে প্রবেশ করি, এটা আমার একটা নীতি। এই কথা তিনি পরিষ্কার উল্লেখ করেন এবং তার আই উইটনেসও আছে 20-25 জন। এবং তিনি এও বলেন, এবং তাকে আবার ক্রস কোশ্চেন করা হয়, যদি কোর্ট ডিসাইড করে নেয় যে ধরুন যারা বঞ্চিত আছে তাদের একটা চাকরি রাস্তা তারা করে দেবেন, বা তাদের একটা যেমন আপার প্রাইমারিতে হয়েছে বা অন্যান্য ক্ষেত্রে 9 মডেলে হয়েছে, আপনি কি বাধা দেবেন? আপনি কি বলবেন যে এন্টায়ার প্যানেল বাতিল করে দেওয়া হোক এই জিনিসের জন্য? তিনি তখনও বলেন দিনের শেষে দাঁড়িয়ে আমার কাছে আমার ক্লায়েন্টের চাকরি পাওয়াটাই শেষ কথা। এই মন্তব্য প্রায় 20-25 জন আই উইটনেসের সামনে তিনি কথা দিয়েছেন। তিনি এও বলেছেন যে প্যানেলের মধ্যে এত রকম অসঙ্গতি, সেখানে প্যানেল রেখে দেওয়া একটা অসম্ভব ব্যাপার। তবে দিনের শেষে যদি পিটিশনারদের চাকরির রাস্তা খুলে যায় এই মামলায়, তিনি অপোজ করবেন না, তিনি বলবেন হ্যাঁ মেনে নেবেন, এবং আলটিমেটলি দিনের শেষে তার পিটিশনাররা বঞ্চিতরা তারা কিন্তু স্কুল যাবেন। এই কথাটা তার মতন একটা জায়গায় বসে থেকে একজন বলেছেন। তো দু জায়গা থেকে অ্যাসিউরিটি এই কারণে দিচ্ছি, কারণ প্রথম ফেজটায় যে হিয়ারিং বা শুনানি হবে সেখানে গিয়ে এই দুটো অংশই বলবে, তরুণজ্যোতি তেওয়ারি স্যার
তার দাদা কুমারজ্যোতি তিওয়ারি স্যার আর ওদিকে সৌম্য স্যার, এই তিনজন প্রথম লিডিং ম্যাটারে তারা রয়েছে। তো লিডিং ম্যাটার প্রিয়াঙ্কা নস্কর লিডিং ম্যাটার 77, সেখানে তারা রেসপন্ডেন্ট পার্টি হিসাবে আছে। তো তাদের হয়ে কিন্তু এর বাইরে আর কেউ সওয়াল করতে পারবেন না। এবার কোর্ট ইনসিস্ট করছে যে সিনিয়র অ্যাডভোকেট বিকাশ রঞ্জন স্যারকে দাঁড় করানোর জন্য। বিকাশ রঞ্জন স্যার আশেপাশে কোনো নেই। কোথায় আছে? বেশ কিছু মামলা রেজিস্ট্রি করে, তার বিভিন্ন যে ক্যানগুলো আছে, কানেক্টেড অ্যাপ্লিকেশন আছে, ক্যান 3, 4 বা আরও যেগুলো আছে, আরও বেশ কয়েকটা 5-7টা আছে। তো সেগুলোতে বিকাশ রঞ্জন স্যারকে যদি টিআরইসি মনে করে দাঁড় করাবে তো দাঁড় করাতে পারে, এটা একটা বিষয়। বা অন্য যদি কেউ দাঁড় করায় সিনিয়র অ্যাডভোকেট হিসেবে তখন সেটা দাঁড়াতে পারে। তো আপাতত কিন্তু এই পিকচারের মধ্যে বিকাশ স্যার নেই। এবং এই যে লিড কাউন্সিল যারা, মানে লিড যারা করবেন প্রিয়াঙ্কা নস্করদের হয়ে যে জিনিসটা প্রতিস্থাপন করে যাবেন, তারপরে অন্য কোনো অ্যাডভোকেট এসে কিন্তু সেটা করাটা খুব ডিফিকাল্ট। তো ল পয়েন্ট নিয়ে কথা বলবেন, তাতে কিছু এসে যাবে না, কিন্তু তাদের হোয়াট ইউ ওয়ান্ট, কী চাইছে সেই জায়গা থেকে চাওয়াটাই সব থেকে বড়ো ব্যাপার। তার কারণ মানে আসপেক্টটা বুঝিয়ে দিই, এই মামলার ক্ষেত্রে পিটিশনারদের চাকরি পাওয়ার রাস্তাটা অনেকটা পরিষ্কার। কেন? একদম প্রথম দিন ইনিশিয়াল স্টেজে হিয়ারিং যখন শুরু হচ্ছিল, বিচারপতি জানতে চাইলেন যে প্রিয়াঙ্কা নস্করদের সেম ফুটিংয়ে কতজন আছে অ্যাসার্টেন করতে বললেন। এন্টায়ার অ্যাডভোকেট যারা দাঁড়িয়েছেন, কানেক্টেড অ্যাপ্লিকেশন বা হোয়াটএভার যারা আছে, তাদের কিন্তু অ্যাসার্টেন করতে বলেছিলেন। সেকেন্ড দিন ইন সার্ভিসের তরফ থেকে সৌজন্য দেখিয়ে বলা হলো কি যে না, পিটিশনারদের চাকরি পাওয়ার রাস্তা তারা কোনো বাধা নয়। তো বিচারপতি আরও সেটা খেলেন এবং তিনি নিজে এ কথাও বললেন যে এক্সিস্টিং ভ্যাকান্সি যেখানে যেখানে আছে সেখানে তাদেরকে দিয়ে দেওয়া হোক। এবার 6টা জেলা এক্সিস্টিং ভ্যাকান্সি নিয়ে কিছু ওভারসিটি করেছে, সেই জায়গায় সুপার নিউমেরি ক্রিয়েট করে দিলেই মিটে গেল ঝামেলা। তো মোটামুটি রাস্তা কিন্তু ক্লিয়ার এই বেঞ্চে। আপনার মনে থাকবে যে আপার প্রাইমারি ম্যাটার যেটা এত বছর ঝুলেছিল, 7-8টা বছর ঝুলেছিল, সেই ম্যাটার কিন্তু এই বেঞ্চে সমাধান হয়েছে। এবং যে সমাধান এই বেঞ্চ করে দিয়েছে সুপ্রিম কোর্টে কিন্তু সেটা আপিল হয়েছে, বুঝতে হবে। তো এই বেঞ্চটা কিন্তু কোথাও না কোথাও গিয়ে বঞ্চিতদের বেঞ্চ। এখন আপার প্রাইমারিতে কিছু বঞ্চিত বাদ গেছে, তার কিছু সার্টেন কারণও আছে, কিন্তু এখানে কিন্তু বঞ্চিতদের বাদ যাওয়ার জায়গা নেই। সমস্ত বঞ্চিত হলে সবার হবে, নাহলে কিন্তু কারো হবে না, ইন্টার প্যানেল বাতিল হবে। এবং এখনও পর্যন্ত যা শোনা যাচ্ছে, যেভাবে প্রিয়াঙ্কা নস্কররা প্রিপারেশন নিয়েছে বা তরুণজ্যোতি স্যারের কাছে যারা আছে তারা প্রিপারেশন নিয়েছে, তাতে করে কিন্তু এখনও পর্যন্ত চাকরির একটা আশা কিন্তু করাই যায়। এবং ইন সার্ভিসদেরও কিন্তু, এবং তার সাথে প্যারা টিচার অবভিয়াসলি, তাদেরও কিন্তু হয়তোবা চাকরি থেকে যেতে চলেছে, এমনটাই কিন্তু খবর। কারণ যে বিষয়গুলো তুলে ধরা হবে এই জায়গা থেকে, সেগুলো আমি পরিষ্কার এখন বলছি না, তবে এইটুকু আভাস দিই, কিছু বেনিয়ম, কিছু অনিয়ম দেখানো হবে। দুর্নীতি লার্জ স্কেলে সিবিআই পায়নি, পিটিশনারও পায়নি। যেগুলো পাওয়া গেছে তা একদম প্রমাণিত নয়, সেগুলো অ্যালিগেশন লাগানো যায়, যে অভিযোগ করা যায় এটা হচ্ছে, তা হচ্ছে, এ হচ্ছে, তা হচ্ছে, কিন্তু প্রমাণ কোথায়? যেটুকু প্রমাণ হয়েছিল সেটুকু সুপ্রিম কোর্টে 94 আটকে দিয়েছে। যারা টেট পাস না করে তাদের কোনো নথি নেই, টেটে চলে গেছে, তো সেটা ওখানে চলে গেছে। সেই মামলা যদি ঘুরে ওই পথে যেতে চায় তাহলে সুপ্রিম কোর্টের স্টে আছে, তো এই 32 তখন প্রসিড করতে পারবে না। তো অনেক সমস্যা আছে, যে অংশটুকু প্রমাণিত সেই অংশটুকু হাত দেওয়া যাবে না। বাকি রিজার্ভেশন এটা ওটা সেটা, সেগুলো তো পরপর আসবে। ওভারসিটি নিয়োগগুলো যেগুলোতে প্রাথমিক শিক্ষা পর্ষদ ইরেগুলিটি মেনটেন করে চলেছে, ঠিক আছে, কিছু সাপ্রেস করার চেষ্টা, সেগুলো তো না দেখলে বঞ্চিতদের চাকরি পাওয়ার রাস্তাটা যা আসবে কোথা থেকে? তো এই জায়গায় যদি বঞ্চিতরা এখনও পর্যন্ত যা খবর, তারাও সৌজন্য দেখানোর জন্য মুখিয়ে আছে ইন সার্ভিসের তরফ থেকে, যে তারা চাকরি পেয়েছে চলো ভাই। কারণ এই যে এসএসসি 26,000 চাকরি বাতিলের এই ফেজে এসে এখন এইটা ধরুন বাদ দিয়ে দিল, দেন আবার সুপ্রিম কোর্ট গেল, দেন একটা সময় লাগবে, আবার অনেক টাকা পয়সা খরচ হবে, যাদের টাকা নেই তারা কত লড়বে, তো সেটার একটা সমস্যা। দেন পুরো পরবর্তীতে যদি সেই অর্ডারটাই থেকে যায়, জাস্টিস গাঙ্গুলি অর্ডার, পুনরায় ইন্টারভিউ করে এত সংখ্যক প্রার্থীকে অ্যাসার্টেন করে করানো, সেটা একটা সময় সাপেক্ষ ব্যাপার। তো সেই জায়গা থেকে সমাধান একটাই, ডিভিশন বেঞ্চেই ভাই মিটিয়ে নাও। আর 2009-এর যে মডেল, জাস্টিস আশা মান্তা স্যার যে অর্ডার দিয়েছিলেন, সেখানে তো ওএমআরসিতে শূন্য পাওয়া প্রার্থীরা আজকে স্কুলে চাকরি করছেন, তো সেটা যদি সবাই মেনে নিতে পারেন, সেখানে তো বিকাশ চন্দ্র ভট্টাচার্য, ফিরদৌস শামীমেরা সবাই ছিল, তো সেটা যদি কেউ মেনে নিতে পারেন, আলটিমেটলি তাদের চাকরিগুলো হয়। ক্রিয়েট করা হচ্ছিল 800 মতন ভ্যাকেন্সি এক উত্তর জেলার ক্ষেত্রে, এক্ষেত্রে করে দিক না, 20টা জেলায় নাই করে 8,000 ভ্যাকেন্সি করে দিক, হয়ে যাবে গল্প, সবার হয়ে যাবে, কেউ পড়ে থাকবে না, ঝামেলা মিটে যাবে। তো সেই জায়গা থেকে ইন সার্ভিসটা সৌজন্য দেখিয়েছে, বঞ্চিতরাও দেখিয়ে দিক, ঝামেলা মিটে যা। কারণ এসএসসি ম্যাটারটাকে মাথায় রেখে আর একটা এসএসসি যদি হয়ে যায়, প্রাইমারি স্কুলগুলোতে তালা ঝুলে যাবে। তো সেই জায়গা থেকে প্রত্যেকটা বঞ্চিতদের আমি এই কথাই বলবো যে এসএসসি এই 26,000 চাকরি বাতিল আবহে আর
ধৃষ্টতা না দেখিয়ে প্রত্যেকে ডিভিশন বেঞ্চে চাকরির আবেদন করুন এবং সেক্ষেত্রে চাকরিটা নিয়ে দিব্যি স্কুলে যান, শান্ত থাকুন। আর এই সমস্ত কাজ এত বড় একটা গোটা সিস্টেমের সাথে লড়াই করা চারটিখানি ব্যাপার নয়। যারা লড়াই করেছে তারা ওই এসএসসির মতন যারা 1000 দিন আন্দোলন করেছে তারাও কিছু পায়নি, আর ইন সার্ভিসে তাদের তো চাকরি চলে গেল। কোথায় জাস্টিস আসতো? তো জাস্টিস পরে, আগে নিজেদের চাকরি। এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আপডেট। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।